স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে, সাথে আছে আমি ইশরাত সুমা। পাটের ঐতিহ্যবাহী খাটলা তৈরি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। তরুণ উদ্যোক্তা আব্দুস সালাম শ্যামলের এসব পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। জেলার গণ্ডি পেরিয়ে যাচ্ছে সারা দেশে। কয়েক যুগ আগে সাধারণত গ্রামের বাড়িতে ব্যবহৃত হতো এ ধরনের পাটের তৈরি খাটলা। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই হস্তশিল্পটি স্থানীয়দের কাছে মাচিয়া নামেও পরিচিত। গ্রাম পেরিয়ে এসব খাটলা এখন জায়গা করে নিয়েছে শহরের অভিজাত বাড়ির ড্রয়িং রুম কিংবা বেডরুমে। দিন দিনই বাড়ছে এর চাহিদা। আমার তো ফেসবুকে শুরু, তো ফেসবুকে যখন দেখে জিনিসটা ইউনিক আর হাতের কাজ আর দেখতেও ভালো লাগে, নামও দিয়েছি সুন্দর, তো সব মিলিয়ে সারা বেশ ভালো। বেশ কিছু গ্রাহক এরকম পেয়েছি যে তারাও বেশ যত্ন নিয়ে তাদের প্রোডাক্টটা চায় এবং এক্সপেরিমেন্টটা করতে আমাদেরকে হেল্প করেছে। দেশের বাইরে থেকেও আমার কাছে কল আসে। ইনফ্যাক্ট হচ্ছে যে ইউএসএ থেকে আমার একজন কাস্টমার, উনি নিয়েছেন, ওনার বাবা মা থাকেন বসুন্ধরায়, তো উনি নিয়েছেন এবং ওনার এত পছন্দ যে উনি যেহেতু নিউ ইয়র্কে থাকেন উনি নিয়ে যেতে চান। পৌরসভার তরুণ উদ্যোক্তা আব্দুস সালাম শ্যামল শহরের আলীনগরে গড়ে তুলেছেন এর কারখানা। প্রতি মাসে কমপক্ষে 7 লাখ টাকার খাটলা বিক্রি করছেন তিনি। শ্যামলের এই কারখানায় প্রায় 40 ধরনের নানা আকৃতি ও রঙের খাটলা তৈরি হয়। একেবারে সুন্দরভাবে বুননটা কমপ্লিট করা হয়। নিজের কাছে যতক্ষণ পর্যন্ত সুন্দর মনে না হয় ততক্ষণ পর্যন্ত আর কি বুননের কাজ শেষ করা হয় না। এবং নিউ মডেলের ধরনের জিনিস তৈরি করা হয়েছে এবং যেটা যে মালটা তৈরি করা হয়েছে এটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় শ্যামলের তৈরি এসব পণ্য, বিক্রি হয় অনলাইনেও। দেশের তৈরি এই হস্তশিল্প বিদেশের বাজারেও জায়গা করে নেবে এমনটাই আশা শ্যামলের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দিনাজপুরের শিল্পনগরী খানপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। এই বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, অভিযানের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন যে সেখানে কি হচ্ছে। আজকে দিনাজপুরের বেসিক নগর, যেটি পুলহাটের থেকে খানপুর পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তার যে দুই পাশে অবৈধ স্থাপনা, বিশেষ করে ঘর বাড়ি দোকানপাট যে রয়েছিল সেটি কিন্তু সকাল থেকেই কিন্তু দ্বিতীয় দিনের মতন উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আমরা দেখেছি যে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা সহ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে কিন্তু এই অবৈধ উচ্ছেদ অভিযান কিন্তু শুরু হয়েছে এবং এতে করে এই এলাকার প্রায় 5,000-এর অধিক দোকানপাট ঘর বাড়ি কিন্তু এই উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে তারা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা এখন উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এখানে রাস্তার দুই পাশে অসংখ্য দোকানপাট ছিল এবং এখানে কিন্তু অনেক বড় বড় স্থাপনা রয়েছে এবং সেই স্থাপনা কিন্তু একেবারে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা এটাও জেনেছি যে সড়ক এবং জনপথ বিভাগের থেকে গত 15 এই অবৈধ স্থাপনা উচ্ছেদের যে কার্যক্রম শুরু হবে সেই জন্য কিন্তু প্রত্যেকটি দোকানপাট বা দোকান মালিক থেকে শুরু করে যারা ঘর বাড়ির মালিক রয়েছেন তাদের কাছে কিন্তু নোটিশ করা হয়েছিল এবং একটি নির্ধারিত অংশ কিন্তু ভেঙে দেওয়া হবে, সেই অংশটিও কিন্তু বলা হয়েছিল। আমরা যতটুকু জেনেছি যে দিনাজপুর জেলা প্রশাসন গতকালকে আমাদেরকে ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে এই রাস্তাটি 120 ফিট প্রশস্তকরণের জন্য যে সরকারি নির্ধারিত যে অধিগ্রহণ করা আগেই করা ছিল সেই অধিগ্রহণ কিন্তু জায়গার মধ্যে 85 ফিট রাস্তা কিন্তু প্রশস্তকরণের কাজ শুরু হবে। এই জন্যই কিন্তু এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এটি ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ সুলতান, আপনাকে ধন্যবাদ। আলোর পেছনে যেমন রয়েছে অন্ধকার, তেমনি রঙিন চুরির ঝঞ্ঝানির পেছনে রয়েছে অভাব অনটনের দুষ্টচক্র। যারা নিপুণ হাতে বাহারি রঙের হরেক নকশার চুড়ি বানান তাদের জীবনেই নেই আলোর ঝলকানি। দীর্ঘ সময় ধরে চুড়ি বানানোর কাজে যারা যুক্ত তাদের ভবিষ্যৎ রয়েছে অনিশ্চয়তায়। মাসুদার এই চাপা কান্না বলে দিচ্ছে তার জীবনে লুকায়িত হতাশা ও বেদনার শত গল্প।
কিশোরী থাকতেই চুরির কারখানায় কাজ শুরু করেন মাসুদা। জীবনের লম্বা সময় কাটিয়ে দিয়েছেন এই কাচের বৃত্তে। পড়তি বয়সেও আগুনের ফুলকিতে এখনও ঝালাই করে যাচ্ছেন কাচের চুড়ি। কিন্তু যাপিত জীবনের মধ্যে আর্থিক টানাপোড়েনে কাটে তার সংসার। সুখের দেখা যেন অধরাই তার। চোখে তো আন্দার লাগে, কাজটা করতে পারি না ভালো কইরা। অনেক কি করুম, কইরা তো খাইতে হইব, বাঁচতে হইব, তো কি করুম। 2 মেয়ে বিয়া দিছি, পোলা রিক্সা চালায়, পোলায় ভাত খায় বলিয়া, আমার তার পোলা দেখে না। তপ্ত আগুনে নরম কাঁচ গলে তৈরি হয় রঙিন চুড়ি। অপরদিকে আগুনে গলে তার স্বপ্ন, গলে আশা, গলে জীবনের রং। এই কাজ দিয়ে আমরা সংসার চলে, কতবা 2জন মানুষ নাতিরা লইয়া খাই, চলি, ঘর ভাড়া দেই, কোনো মতন আর কি আমরা দিনটা কাটাইতেছি। একটু খাইয়া ঘর ভাড়া দিয়ে আমরা একটু বাঁচতে পারি। হ্যাঁ, এই আমরা চাই, আমার বাড়ি গাড়ি এমন কিছু চাই না। মাসুদার চেয়ে বয়োবৃদ্ধ কুলসুম বার্ধক্যে এসেও জীবিকা নির্বাহ করতে কাজ করেন কাচের চুড়ির এই কারখানায়। সম্প্রতি আগুনে পুড়িয়েছেন হাত, তাই কাজ করতে বেগ পেতে হয় তাকে। কেউ লক্ষ্য নাই আমার খাওয়াইয়া রাখবো। আমি এই গরমের মধ্যে কাম করি, তেলের দাম, গ্যাসের দাম, ঘর ভাড়া সব বাড়ছে। আমি 8টা পুজো আছে, 8 পোড়া লইয়া মেডিকেল থেকে আইসি। আমাকে যে মালিকেও হেরম ইয়েও না, মালিকে যে নামগো দিব, সব কিছু দাম বাড়ছে। মাসুদা ও কুলসুমের মতো আরও নারীরা রয়েছেন যারা দিনের পর দিন এই ঝুঁকিপূর্ণ কাজ করে যাচ্ছেন। অল্প আয়ে যাদের সংসার চালানো দায়। ভাগ্যের চাকা কবে ঘুরবে তাদের সবারই তা অজানা। যাদের ঘামে গড়া এই সৌন্দর্যের অলংকার, তাদের জীবনে নেই আলো। চুরির মতো ভঙ্গুর তাদের স্বপ্ন, আর সময়ের আগুনেই জ্বলে তাদের প্রতিদিন। তাদের শ্রমে রঙিন হয় শহরের দোকান, কিন্তু তাদের জীবনে রং বলতে কেবলই ধোঁয়া আর ক্লান্তি। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর ইস্কাটনে বাজুস কার্যালয়ে ব্রিফিং কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, বাজুসের নির্বাচন নিয়ে যে ব্রিফিং হলো সে বিষয়ে আমাদের বিস্তারিত জানান। হ্যাঁ, ইশরাত সুমা, আপনি জানেন যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নতুন পরিচালনা পর্ষদ, আসলে নতুন যারা দায়িত্ব নেবেন তাদেরকে আজকে যে নির্বাচনী পরিচালনা পর্ষদ ছিল তারা ঘোষণা করেছেন। সেখানে থেকে তারা জুয়েলারি শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ নেবেন বা তাদের কী কী সমস্যা রয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। তো আমাদের সাথে এই মুহূর্তে আসলে যোগ দিচ্ছেন বাজুসের নবনির্বাচিত কমিটির পরিচালক জনাব বাবলু দত্ত। আমরা তার কাছ থেকে জেনে আসবো যে আসলে তারা এই শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ নিতে যাচ্ছেন। জনাব বাবলু দত্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আপনাদের যে জুয়েলারি শিল্পের উন্নয়নে আগামীতে কী কী পদক্ষেপ নেবেন বা জুয়েলারি শিল্পকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কী কী পরিকল্পনা রয়েছে আপনাদের। ধন্যবাদ দীপ্ত টিভিকে। তো জুয়েলারিতে অনেক সমস্যা রয়েছে। আমাদের আভ্যন্তরীণ সোর্স থেকে গোল্ড প্রাপ্তিটার সহজলভ্যতা করতে হবে, কারণ যদিও গোল্ড ইম্পোর্টের সুযোগ গভর্নমেন্ট দিয়েছে, কিন্তু গোল্ড ইম্পোর্ট করার যেই আইন কানুনগুলো আছে সেগুলো সহজলভ্য করতে হবে, গোল্ডটাকে অ্যাভেলেবল করতে হবে, এবং আমরা যেন আন্তর্জাতিক মূল্যে গোল্ডটা বাংলাদেশে পাই। তাহলে আমরা আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশের বাজারে যে গোল্ডের মূল্য তার দূরত্বটা কমিয়ে আনতে পারবো। আর এছাড়া আমাদের আভ্যন্তরীণ যে ভ্যাটের ব্যাপারটা আছে, ভ্যাট 5%, এটা যেহেতু একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আন্তর্জাতিক বাজারে যে অন্যান্য দেশগুলোতে আপনার ভ্যাটের কি অবস্থা, আর আমাদের এখানে ভ্যাট পরিস্থিতি কি? আমাদের পার্শ্ববর্তী দেশে ওরা জিএসটি নেয়, সেখানে তারা নিচ্ছে 3, সেই জায়গায় আমরা হাই ভ্যালুড গোল্ডের প্রতি আমরা 5% করে দিচ্ছি। তাতে পার ভরিতে আমাদের প্রায় 10,000 টাকার মতো ভ্যাটই পড়ে যাচ্ছে। যে কারণে কিন্তু আমরা আন্তর্জাতিক বাজার থেকে গোল্ডের মূল্যেও কিন্তু অনেক পিছিয়ে আছি। তো আমরা এইটাকে গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা এটাকে 1.5% আনা, যাতে আমরা আন্তর্জাতিক মূল্যের সাথে তুলনা করে আমরা গোল্ড বিক্রি করতে পারি। এখানে একটি বিষয় আপনার আলোচনা হচ্ছিল যে আমরা তো বিশেষ করে গোল্ড বা ডায়মন্ড এগুলো বিদেশ থেকে আপনার আমদানি করে থাকি, তো আমাদের এখান থেকে কি রপ্তানি হয়ে থাকে কিনা, বা সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই রপ্তানির পরিকল্পনা আছে, কিন্তু এই যে রপ্তানির ক্ষেত্রে কিছু আইনত জটিলতা আছে, এই জটিলতাগুলিকে নিরসন করতে হবে। এর জন্য সরকারের সাথে আমাদেরকে বসতে হবে, বসে যেই দূরত্বগুলো আছে এগুলি কমিয়ে আনলে আমরা আশা করি এক্সপোর্টের দিকে যেতে পারবো। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ।
ইশরাত সুমা, আসলে যা এখন আমাদের আলোচনায় আমরা আসছিলাম যে জুয়েলারি অ্যাসোসিয়েশনের যে নতুন কমিটি দায়িত্ব নিয়েছেন, তারা দায়িত্ব নিয়ে আমাদের যে এই যে জুয়েলারি শিল্প আছে সেই শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ নেবেন সেই বিষয়গুলো বলছিলেন। বিশেষ করে তারা যেটি বলছেন যে তাদের যে ভ্যাট আছে, ভ্যাটের ক্ষেত্রে তারা বলছেন যে বিশ্বের অন্যান্য দেশে আসলে ভ্যাটের পরিমাণ অনেক কম, সেই হিসাবে বাংলাদেশে ভ্যাটের পরিমাণটা খানিকটা বেশি, সেক্ষেত্রে তারা কমানোর বিষয়টি বলছেন। এবং একই সাথে তারা এখানে বলছেন যে আমাদের এখান থেকে আপনি জানেন যে আমরা বিভিন্ন দেশ থেকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনার জুয়েলারি কিংবা আপনার ডায়মন্ড এগুলা কিন্তু আমরা আমদানি করে থাকি। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকেও এগুলা রপ্তানি করা যায় কিনা বা আমাদের এখান থেকে কীভাবে সেগুলো করা যেতে পারে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে মূলত আপনার এই সংবাদ সম্মেলনে আলোচনায় হয়েছে। তো ইশরাত সীমা, আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল এই বাজুস কার্যালয় থেকে। শাহরিয়ার ইমন, আপনাকে ধন্যবাদ। জানাবো পরবর্তী সংবাদ। চলতি নভেম্বরে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। 26 টাকা কমিয়ে 12 কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1215 টাকা। রোববার সন্ধ্যা থেকে এই দর কার্যকর করা হয়েছে। নভেম্বরে এলপিজির সঙ্গে দাম কমেছে অটো গ্যাসেরও। 56 টাকা 77 পয়সা থেকে কমে অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 55 টাকা 58 পয়সা। রাজধানীতে রোববার বিকেলে কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এর আগে গেল অক্টোবরেও 29 টাকা কমানো হয় এলপিজির দাম। দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন তারা এখন দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। এ থেকে উত্তরণে রাজনৈতিক সরকারের বিকল্প নেই। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সরকারি অনেক সেবা বেসরকারি পর্যায়ে ছেড়ে দেওয়া হবে। দেশের রপ্তানি আয় শতকরা 83 ভাগই আসে তৈরি পোশাক খাতের হাত ধরে। এছাড়া দেশের অর্থনীতিতেও এর অবদান কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই। রবিবার রাজধানীর এক হোটেলে গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন, সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই খাতের এখন বেহাল দশা। কোনো সময় আমাদের ইলেকট্রিসিটির সমস্যা, কোনো সময় আমাদের লেবারের সমস্যা বা এফিসিয়েন্সির সমস্যা, নানা সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত না, মোটামুটি সবসময় এটা চলছে। বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার রপ্তানি যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে তা দিশাহীন। যারা টেক্সটাইল মিলের চাকা ঘুরায় নাই, যারা ট্রিমস এক্সপেক্টেড প্লাস্টিক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে নেয়, কাস্টমসে পড়ে থাকে নাই, ওনাদের সাথে কথা না বলে সচিবালয়ের মধ্যে কথা বলে যদি রোডম্যাপ করেন তাহলে কি সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে? হবে না। আর বিটিএম এর সভাপতি বলেন, এ থেকে উত্তরণে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা সবাই প্রতিনিয়ত মরে যাচ্ছি, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, মানুষ চাকরিচ্যুত হচ্ছে, আর আপনি চোখ বন্ধ করে বসে আছেন। আপনারা ভাই নির্বাচন দিয়ে আমাদেরকে অবমুক্তি দেন, আমরা একটু ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। বিএনপি নেতা ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনীতির গণতন্ত্রায়ন দরকার। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, অর্থাৎ সমস্ত স্টেক হোল্ডারের একটা সমান সুযোগ সৃষ্টি করে দেওয়া এখানে। এবং সেটা করতে গেলে ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড কস্ট অফ ফান্ড, ইজ অফ ডুইং বিজনেস যদি আপনি করতে পারেন, কস্ট অফ ফান্ড কমবে। সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, জোরালো প্রস্তুতি ছাড়া বাংলাদেশের স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ হওয়াকে সমর্থন করে না বিএনপি। আমরা এটা করব, এবং এটা ছাড়া তো আপনি কোনোদিনও বাংলাদেশের ওই ভবিষ্যৎ নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা বক্তৃতাই থেকে যাবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল আজকে দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।